ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট রয়েছে, আর ভোটের আগে একেবারে অগ্নিগর্ভ বাংলাদেশ, আবারও বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। কিন্তু এবার বাংলাদেশ উত্তাল হলো কেন? কেন এই পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশে? আপনাদের জানিয়ে রাখি, গতকাল শেখ হাসিনা বিরোধী নেতা গুলিবিদ্ধ হন ওসমান হাদি, আর তার মৃত্যু, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করেই সিঙ্গাপুরে ইনকলাব মঞ্চের নেতা ছিলেন এই ওসমান হাদি, এবং এই ওসমান হাদির মৃত্যুতেই উত্তপ্ত বাংলাদেশ। ছবি দেখাচ্ছি আপনাদের। মৃত্যু সিঙ্গাপুরে ইনকলাব মঞ্চের নেতা ছিলেন ওসমান হাদি। গণবিক্ষোভে উত্তাল ঢাকা, চট্টগ্রাম, আর ওসমান হাদির মৃত্যুতে শাহবাগ স্কোয়ারে অবরোধ। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমের দুটি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যেই প্রতিনিধি কৃষাণু রয়েছেন আমার সঙ্গে। কৃষাণু, আবারও এর আগেও আমরা দেখেছি বাংলাদেশ উত্তপ্ত হতে, কিন্তু ভোট ঘোষণা হওয়ার পর আবারও অগ্নিগর্ভ বাংলাদেশ। একেবারে সানিয়া, কারণ হচ্ছে যে ওসমান হাদি ইনকলাব মঞ্চের শুধু নেতাই ছিলেন না, অত্যন্ত সরব নেতা ছিলেন, এবং ঘোষিতভাবেই তিনি শেখ হাসিনা এবং ভারত বিরোধী স্লোগান দিতেন। এবং তার মৃত্যুতে ফলে স্বাভাবিকভাবেই প্রথম আক্রোশটা নামে হচ্ছে আওয়ামী লীগের অফিসের উপরে। তার অফিস ভাঙচুর করা হয় এবং দুটি সংবাদ মাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসও আক্রান্ত হয়। এবং তারপরে দেখা যায় যে আরো ধানমন্ডি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতেও ভাঙচুর হয়, এবং বিক্ষোভ এত দূরই ছড়ানো পড়ে যে প্রায় কার্যত বলা যায় যে অগ্নিগর্ভ হয়ে রয়েছে বাংলাদেশ। সানিয়া, বেশ, আমরা নজর রেখেছি ইতিমধ্যে। কৃষাণু রয়েছে আমার সঙ্গে। স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন উঠছে। ভারতের হাই কমিশনে কি কারণে হামলা চালানো হয়, এই প্রশ্ন উঠছে। কৃষাণুর কাছ থেকেই জানতে চাইবো। কৃষাণু, নজর রাখবো, ইতিমধ্যেই হাসিনা বিরোধী নেতা খুনের জের আর অভিযোগ উঠে আসছে ভারতে বসেই নাকি হাদি হত্যার ছক মুজিব কন্যার। শুধু তাই নয়, হাই কমিশনারের দপ্তরের বাইরের ছবিটাও আপনাদের দেখাচ্ছি। ইট বৃষ্টি, কিন্তু কেন সেখানে হামলা চালানো হলো? চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনারের দপ্তরের বাইরের ছবি আপনাদের দেখাচ্ছি। এর আগেও বারংবার দেখা গেছে যে বাংলাদেশ কিভাবে উত্তাল হয়ে উঠেছে, কিন্তু এবার ভোট ঘোষণার পর 12ই ফেব্রুয়ারি যেখানে ভোট রয়েছে, নির্বাচন রয়েছে বাংলাদেশে, আর তার আগে এই রকম একটা ঘটনা, এই অভিযোগে রীতিমতো উত্তাল বাংলাদেশ। ঢাকায় ভারতীয় দূতাবাসেও হামলার চেষ্টা, আর এখানেই প্রশ্ন। কৃষাণু রয়েছে আমার সঙ্গে। কৃষাণু, ভারতীয় হাই কমিশনারের দপ্তরের বাইরের ছবিও আমরা দর্শকদের দেখাচ্ছি, রীতিমতো ইট বৃষ্টি, হামলার চেষ্টা, কিন্তু কেন? সোনিয়া, প্রথম কারণ হচ্ছে যে ওসমান হাদি ঘোষিতভাবেই ভারত বিরোধী স্লোগান দিতেন এবং ভারত বিরোধী নেতা ছিলেন। ইনকলাব মঞ্চের বিভিন্ন যে অনুষ্ঠান হতো তাতেও তারা ভারত বিরোধী স্লোগান এবং শেখ হাসিনার বিরোধী স্লোগান তুলতেন। এবং যেহেতু শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন এবং সেটা মনে করা হচ্ছে যে ওরা সন্দেহ করেন যে ওসমান হাদির সমর্থকরা মনে করেন যে এই হত্যাকাণ্ডের পিছনে হয়তো সম্ভবত শেখ হাসিনার সমর্থক অথবা ভারত সমর্থক কোনো লোক রয়েছে, ভারত অনুগত কোনো গোষ্ঠী রয়েছে, এবং তার ফলে সমস্ত আক্রোশটাই গিয়ে পড়ে শেখ হাসিনার যে দপ্তর রয়েছে, শেখ মুজিবুর রহমানের বাড়ি, এবং ভারতীয় দূতাবাস ঢাকায়, এবং চট্টগ্রামে ভারতীয় হাই কমিশন। এই কমিশনের বাইরে বিক্ষোভ হয় এবং ইট বৃষ্টি হয়, ব্যাপক ইট বৃষ্টি হয়। সোনিয়া, সেক্ষেত্রে আরো প্রশ্ন বারবার করে উঠে আসে এ ধরনের একটা ঘটনা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে এর আগে বারবার দেখা গেছে বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, তারপরের পরিস্থিতি, এবং যখন ভোট ঘোষণা হলো আর ভোটের আগেই শেখ হাসিনা বিরোধী নেতা খুনের ঘটনা, স্বাভাবিকভাবে সকালের পরিস্থিতি ঠিক কি কৃষাণু? না, এমনি সকালেও ওই অগ্নিগর্ভই হয়ে রয়েছে বাংলাদেশ, কেন জায়গায় জায়গায় কিন্তু ওসমান হাদি সমর্থক বা ইনকলাব মঞ্চের সমর্থকদের বিক্ষোভ চলছে, এবং যে জায়গাগুলো হচ্ছে তারা একেবারে কৃষাণু, অবশ্যই তোমার কাছ থেকে আপডেট নেব, একটু সঙ্গে থাকো। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস বাবু। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হলো, বাংলাদেশের এই পরিস্থিতি ভারতের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা উদ্বেগজনক? ভারতের পক্ষে খুবই উদ্বেগজনক, কারণ হচ্ছে দেখুন, এই অবস্থায় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বাংলাদেশে পুরো ভারত বিদ্বেষী যে শক্তি,
জাগরিত হয়েছে এবং তারা ভারতকে দায়ী করছে। পাশাপাশি যেটা ভারত হাই কমিশনের যে ঢাকাতে রয়েছে তা সেখানে আক্রমণ হয়েছে এবং এই অবস্থায় পরিস্থিতি এতটাই জটিল যে একদিকে ওই যারা আগস্টের জুলাই গণ আন্দোলনে যুক্ত ছিল হাসিনা বিরোধী তাদের শক্তি এবং তাদের সাথে ধর্মান্ধ শক্তি যুক্ত হয়েছে এবং পাকিস্তানের তো মদত রয়েছে। এবং এই অবস্থায় যদি ভারত খুব দ্রুত সিদ্ধান্ত না নেয় তাহলে ভারতের যে বিভিন্ন দূত হাই কমিশন ছাড়াও বিভিন্ন ভিসা অফিসগুলো রয়েছে বাংলাদেশে তারা আক্রান্ত হতে পারে, সেখানে যারা কর্মীরা আক্রান্ত হতে পারে। এই অবস্থায় আমার মনে হয় সম্মিলিত জাতিপুঞ্জকে ইনফর্ম করা দরকার, পাশাপাশি ইন্টারন্যাশনাল যে কোর্ট অফ জাস্টিসে করা দরকার, কারণ যে কোনো রাষ্ট্রদূত কিংবা কোনো দূতাবাসকে আক্রমণ করা যায় না, কিন্তু সেটা বাংলাদেশ করছে। সুতরাং ইউনিট সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো আমার মনে হয় গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় এই মুহূর্তে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এবার যে খবরে নজর রাখবো, মেসি ইভেন্টে বিশৃঙ্খলা। মাঠের মধ্যে মেসিকে ঘিরে এত ভিড় হলো কিভাবে, এত লোক মাঠে ঢুকলেন কিভাবে, তা জানতে শতদ্রু দত্ত ঘনিষ্ঠ 3 জনকে জিজ্ঞাসাবাদ সিটের, যারা মেসির মেগা শো এর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। 13ই ডিসেম্বর যুব ভারতীতে মেসি শোয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তাণ্ডব। মেসিকে ঘিরে মাঠের মধ্যে ভিড়ে ভিড়। মেসির কাছে যাওয়ার কথা ছিল মাত্র 12 জনের, কিন্তু পৌঁছে যান হাজারের কাছাকাছি। মেসিকে ঘিরে এমন ভিড়ের কারণেই ফুটবলের গোটকে স্টেডিয়াম থেকে দেখতেই পাননি হাজার হাজার দর্শক। এখানেই প্রশ্ন, মাঠের মধ্যে এত লোক ঢুকলেন কিভাবে, কিভাবে তারা চলে গেলেন মেসির কাছে? মেসি শোয়ের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে 13ই ডিসেম্বরই গ্রেফতার করা হয়। এবার সিটের নজরে তার ঘনিষ্ঠরা, যারা এই মেগা ইভেন্টের নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সম্বরণ কর্মকার, অমিত দাস এবং আখণ্ডকে। অমিত ওই জোম্যাটোর, ও হচ্ছে যাবতীয় টিকিট হিসেবে বলছে আপনাকে, ও ওই দায়িত্ব। সম্বরণ তো ওই এগুলো করছিল, অ্যাক্টিভেশন ফ্যাক্টিভেশন এইসব জন্য। সম্বরণই বেটার বলতে পারবে কারা কাট কত পেয়েছে এবং কত। একদম 100%। ইনি সম্বরণ কর্মকার। জানা গেছে মেসি শোয়ের ভিভিআইপি পাস এবং অ্যাক্রিডিটেশন কার্ড কারা পাবেন, কারা মাঠে ঢুকবেন, কারা মেসির কাছে যেতে পারবেন, কারা পারবেন না, এই সবই দেখার দায়িত্বে ছিলেন সম্বরণ কর্মকার। তার এখনো বিরাট মেজাজ। লালটু দাস, আপনাদের যে টিমের আরেকজন মেম্বার, তিনি বলছিলেন যে কার্ড ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা সম্পূর্ণ আপনার ছিল। এ ব্যাপারে তোমাকে বলতে পারেন যে আপনার ঠিক কি ভূমিকা ছিল? জানার অধিকার যাদেরকে আছে তাদেরকে আমি জানাচ্ছি। আপনি থানায় গেছেন? আপনাকে ডেকেছিল তো সম্ভবত? সেটা আপনার জানার দরকার নেই। এই সম্বরণ কর্মকারকে জিজ্ঞাসাবাদ করেছেন সিটের সদস্যরা। জানতে চাওয়া হয়েছে, এত লোক ভিভিআইপি এরিয়ায় ঢুকলেন কিভাবে, আলাদা করে কি পাস বিলি করা হয়েছিল? জিজ্ঞাসাবাদ অমিত দাসকেও। জানা গেছে মেসির শোয়ের টিকিট অনলাইনে বিক্রির দায়িত্বে ছিলেন অমিত। কমপ্লিমেন্টারি টিকিট বিলির দায়িত্বেও তিনিই ছিলেন। অনলাইনে কত টিকিট বিক্রি হয়েছে, কমপ্লিমেন্টারি টিকিট কত ছিল, কতজন মাঠে ঢুকেছিলেন, এ সবই তাঁর থেকে জানতে চেয়েছে সিট। शतद्रु दत्त इनिशिएटिव का जो प्रोग्राम था ना, आपने शायद जोमेटो के तरफ से, मतलब डिस्ट्रिक्ट एप्स के तरफ से आप टिकट के वहाँ पे थे, मतलब डिस्ट्रीब्यूट का डिटेल्स आपके पास ही था। ओके सर। तो इसके बारे में कुछ जानना था, आप थोड़ा मेरे को बोलेंगे? ये बेसिकली सर से हम बात करके आपको इन्फॉर्म करेंगे इस पे। नहीं, मीटिंग है, उसके बाद ही हम कर पाएंगे। ठीक है, सुनिए ना। से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। আখণ্ড যুব ভারতীর মেগা মেসি ইভেন্টের ঠিকাদার, মঞ্চ বাঁধার দায়িত্বে ছিলেন। পুলিশের দাবি স্টেডিয়ামে জল বিক্রির টেন্ডারের পেছনেও এই আখণ্ডের ভূমিকা রয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করে সিট বৃহস্পতিবার। এদিনই মাঠে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। নিউজ 18 বাংলা। শনিবার মেসির মেগা ইভেন্টে ভাঙচুরের ঘটনায় ধরপাকড় চলছে। এবার নজরে লুটপাট। ইতিমধ্যেই 15 জনকে চিহ্নিত করেছে বিধাননগর গোয়েন্দা শাখা। তাদের গ্রেপ্তার করে সরকারি সম্পত্তি লুট এবং চুরির মামলাও রুজু হবে।
कहीं मत जाइए তেরোই ডিসেম্বর কলকাতায় ছিল মেসি শো। যুব ভারতীতে মাঠে মেসিকে ঘিরে ভিড়ে ভিড়, ছবি তোলার হিড়িক। এমনই ভিড় যে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্টেডিয়াম থেকে মেসিকে দেখতেই পাননি দর্শকরা। कहीं मत जाइए क्योंकि अपनी कहीं मत जाइए क्योंकि अपनी এর ক্ষোভ আছড়ে পড়ে, মাঠে বোতল ছোড়া হয়, চেয়ার ভেঙে ছোড়া হয়, মাঠের ভেতর ঢুকেও চলে তাণ্ডব, তার সঙ্গে চলে লুটপাট। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে লুট হয়েছে সরকারি সম্পত্তি, চুরি যাওয়া জিনিসের তালিকায় গ্যালারির বাকেট চেয়ার, স্টেডিয়ামে লাগানো লাইট, একাধিক কার্পেট, ফুলের টব এবং গোল পোস্টের নেট। এই দেখুন, তাণ্ডব চালানোর পরে সরকারি সম্পত্তি নিয়ে চম্পট। কেউ নিয়ে গেছেন কার্পেট, কেউ ফুলের টব। স্টেডিয়ামের গ্যালারির চেয়ার ভেঙে ছোড়া হয় মাঠে, পুলিশকে লক্ষ্য করে। তাণ্ডব চালানোর পরে একাধিক ভাঙা চেয়ার অনেকে তুলে নিয়ে যান। গোল পোস্টের নেট ছেঁড়া হয়েছে। যারা তাণ্ডব চালিয়েছেন তাদের চিহ্নিত করে ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। এবার বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের নজর সরকারি সম্পত্তি লুটে। ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে 15 জনকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের মধ্যে বেশিরভাগ কলকাতার বাসিন্দা। পুলিশের দাবি, গ্রেপ্তারির পরে তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি লুট এবং চুরির অভিযোগে মামলা হবে। নিউজ 18 বাংলা। আর যুব ভারতী স্টেডিয়ামে তাণ্ডব, ভাঙচুরে গ্রেপ্তার, স্টেডিয়ামে তাণ্ডব ভাঙচুরে ধৃত বেড়ে 9। আরো ডিটেইল আপডেট জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এখনো পর্যন্ত কি পাওয়া যাচ্ছে আপডেট? দেখো, মেসি ইভেন্টের যে বিশৃঙ্খলা পরিস্থিতি বা ভাঙচুরের ঘটনা, এই ঘটনা কিন্তু ইতিমধ্যেই আরো 3 জনকে গ্রেপ্তার করলো। এর আগে 6 জনকে গ্রেপ্তার করেছিল, এবার 3 জনকে গ্রেপ্তার করালো, যাদের মধ্যে 2 জন লেকটাউন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজনকে ঘোলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা ইতিমধ্যেই দাঁড়ালো 9। কারণ এই যে ঘটনা, গোটা ঘটনা একাধিক ব্যক্তির কিন্তু যে দর্শক গ্যালারি থেকে নেমে ভাঙচুরের ঘটনা, সেই ফুটেজ পুলিশ সংগ্রহ করেছিল। সেই ফুটেজ দেখে চিহ্নিত করার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে এই 3 জনকে গতকাল রাতে 2 জনকে লেকটাউন এলাকা, একজনকে ঘোলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই প্রত্যেককে আজকে আদালতে পেশ করা হবে এবং হেফাজতে নেওয়া হবে। আরো কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। বেশ।